আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনা করছেন। আমি শাহিন স্যার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে। আজকে আমরা যে 1000 প্রশ্ন সমাধানের জার্নিতে আছি তার মধ্যে চতুর্থ সাধারণ জ্ঞানের চতুর্থ ক্লাসটি করব এবং এই ক্লাসে আজকে আমরা 1000-এর মধ্যে 100 আমাদের ক্লাস শেষ হবে 140তম প্রশ্নে গিয়ে, ঠিক আছে? তো আশা করি এই প্রশ্নগুলো আপনার ভবিষ্যৎ পরীক্ষায় কমন আসবে এবং আপনার একটা সুন্দর ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা ইনশাল্লাহ ক্ষুদ্র অংশ হলেও পালন করবে, আজকের ক্লাসটা, ঠিক আছে? তো অনেকেই আপনারা যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। জানতে চেয়েছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি শারীরিক এবং মানসিকভাবে বেশ ভালো আছি। আর আপনারা দ্রুত যারা নিয়মিত ক্লাস করে আপনাদের পরিচিত আছে ভাই ব্রাদার্স, তাদেরকে একটু মেনশন দেন ক্লাস যেন তারা এসে হাজির হয়ে যায়। আর আরেকটা কথা, যে এই যে ক্লাস করছেন প্রত্যেক দিন শুক্রবার ছাড়া প্রত্যেক দিন 2টা করে ক্লাস আপনারা পাচ্ছেন এবং এই ক্লাসের মাধ্যমে অলরেডি আমার জিকে ক্লাস 4টা এবং অন্যান্য ক্লাস পঞ্চম 5টা করে বা 4টা করে ক্লাস করেছেন এবং এই 4টা বা 5টা ক্লাস করে আপনার অনুভূতি কি সেটা একটু জানাবেন। আপনার কি আদৌ কোনো কাজে আসছে? আদৌ কি বই থেকে দেখে পড়ার চেয়ে বেটার মনে হচ্ছে? যে এই প্রশ্নগুলো তো প্রশ্ন ব্যাংকে বা প্রিভিয়াস বিভিন্ন প্রশ্নের চাকরির প্রশ্নে আছে, পাবেন, নিজে নিজে তো পড়তে পারেন, সেখানে ব্যাখ্যাও আছে। বাট এই ক্লাস করে সেখান থেকে পার্থক্য কি, আলাদা কোনো পার্থক্য তৈরি হচ্ছে কিনা? নিশ্চয়ই আলাদা পার্থক্য তৈরি হওয়া উচিত। আপনারা একটু জানাবেন, হ্যাঁ, আপনাদের অনুভূতিটা জানাবেন, আমি একটু জানতে চাই। তো দেরি না করে আপনাদের অনুভূতি জানান, কে কোথা থেকে জয়েন করেছেন সেটা জানান এবং প্রশ্নের উত্তর দেন। আমি চাই যে যারা ক্লাস করছেন প্রত্যেকেই সঠিক উত্তরগুলো কমেন্ট করে লিখুন। কেননা চুপ করে মনে মনে উত্তর দেওয়ার চেয়ে ওইটা যদি আপনি টাইপ করে লিখে উত্তরটা দেন, তাহলে আপনার অনেক বেশি গুণ মনে থাকবে। আপনি মনে মনে পড়ার চেয়ে মুখে আওয়াজ করে জোরে পড়লে অনেক বেশি মনে থাকে। এটা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা, কিন্তু এটা আমার মুখের কথা নয়। তো যারা আছেন চুপ করে বসে থেকে শুধু দেখে যাবেন না, হ্যাঁ, আর মনে মনে অ্যান্সার দেবেন না, একটু কষ্ট করে কমেন্ট করবেন মানে কি উত্তরটা দিবেন। এই লিখলে আপনার কমেন্টে আমার কোনো লাভ বা ক্ষতি নেই, কিন্তু এই কমেন্টটা করে আপনি উত্তরটা দিলে আপনার লাভ অবশ্যই আছে, কারণ উত্তরটা অনেক বেশি স্ট্রংলি আপনার মাথায় গেঁথে থাকবে। সুতরাং যারা সাইলেন্ট মোডে ক্লাস করছেন তারা একটু আজকে উত্তর দিবেন, ঠিক আছে? শুরু করব ক্লাস, কোনো এক্সট্রা কথা নয়। প্রশ্ন নাম্বার 106। আমরা গতদিন 105 পর্যন্ত প্রশ্ন পড়েছিলাম, আজকে আমরা 106 নাম্বার থেকে শুরু করব এবং প্রথম অংশের কয়েকটা প্রশ্ন আমি রেখেছি ইতিহাস থেকে। দেখেন, ঢাকা থেকে আছেন, রাজশাহী থেকে নাদিয়া নাজনীন আছেন, অনেকেই আছেন, শেরপুর থেকে আছেন। আপনারা কে কোথা থেকে আছেন একটু জানান। আমি যদি আপনাদের সকলের কমেন্ট এখন পড়তে যাই তাহলে কিন্তু আমাদের ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, কিন্তু আমি কি করি, আমি ক্লাস শেষে আপনাদের কমেন্টগুলো দেখি, ঠিক আছে? এবং যখন দেখি দেশের সকল প্রান্ত থেকে আপনারা আছেন, সত্যিই খুব ভালো লাগে। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সারটা দিয়ে ফেলেন তো, কোনটি বাংলাদেশের প্রাচীন জনপদের নাম নয়? দেখেন, বাংলাদেশের ইতিহাসের সূত্রপাত আপনি যদি পড়তে শুরু করেন তাহলে প্রথমে আপনাকে বাংলার প্রাচীন জনপদ সম্পর্কে একটি ধারণা রাখতে হয়, কারণ এখান থেকে চাকরির পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। বাংলার প্রাচীন জনপদগুলো বেশ কয়েকটি জনপদ আছে, 15 থেকে 16টি জনপদের কথা পাওয়া যায়। তার মধ্যে বাংলার এই অঞ্চলে, বর্তমান বাংলাদেশ বলতে যে ভূখণ্ডকে বোঝায়, এখানে 7 থেকে 8টি জনপদের খবর পাওয়া যায়। তার মধ্যে বঙ্গ সবচেয়ে বড়, বঙ্গ, পুন্ড্র, হ্যাঁ, বরেন্দ্র, হরিকেল, সমতট, এগুলো আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে গৌড়, পুন্ড্র, মৌর্য, রাঢ়, এই 4টির মধ্যে এমন একটি নাম আছে যেটি আসলে প্রাচীন বাংলার জনপদ নয়। অনেকে আপনারা ধরতে পেরেছেন এবং উত্তর দিতে পেরেছেন, সেটি হচ্ছে মৌর্য। কেন মৌর্য? দেখেন, গৌড়, পুন্ড্র, রাঢ় এগুলো কিন্তু জনপদের নাম, কিন্তু মৌর্য এটা কি জনপদের নাম? প্রাচীন কোনো জনপদের নাম নয়, বরং প্রাচীন বাংলার একটি রাজবংশ বা সাম্রাজ্যের নাম।
তাই না? আমরা এই প্রাচীন বাংলার ইতিহাস পড়তে গেলে আমরা 4টা রাজবংশের নাম পাই: মৌর্য, গুপ্ত, পাল এবং সেন। এই মৌর্য হচ্ছে প্রাচীন বাংলার প্রথম রাজবংশ, প্রথম ভারতীয় রাষ্ট্র, যে বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক। পর্যায়ক্রমে এই প্রত্যেকটা টপিক নিয়ে প্রশ্ন নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং আস্তে আস্তে বিস্তারিত আরো আলোচনা হবে, এবং দেখবেন যে এখান থেকে আপনার বেসিক অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এবং আপনি অল্প করে একটু এগুলোকে কেয়ার করলেই নিজেকে একবারে একজন যোগ্য চাকরির প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে পারবেন। শেয়ার ডান বলছেন মামুন খান অনন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। মামুন খান অনন্য শেয়ার দিয়েছেন। তো আপনারা কেন কার্পণ্য করছেন? আপনারা কেন এত কৃপণতা করছেন বলেন তো? একটু শেয়ার দিয়ে দেন ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, 107 নম্বর প্রশ্ন হচ্ছে, কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার সময়ে? ওই যে প্রাচীন বাংলা রাজবংশর যে 4টা রাজবংশের নাম বললাম, তার মধ্যে বড় একটি রাজবংশের নাম হচ্ছে পাল সাম্রাজ্য বা পাল রাজবংশ। পালদের সময় বাংলায় প্রথম একটি সার্থক বিদ্রোহ হয়েছিল, যার নাম হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। এই কৈবর্ত বিদ্রোহটা প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। কৈবর্ত শব্দের অর্থ কি একটু আপনাকে বলে দিই। কৈবর্ত মানে জেলে, যারা মাছ ধরে, মাছ ধরা যাদের পেশা, তাদেরকে অন্য নামে বলা হয় কৈবর্ত। এই কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল আমলে। একজন পাল শাসক, এখানে কয়জন পাল শাসকের নাম দেখতে পাচ্ছি? আমি আগেই বলেছি পাল আমলে, তার মানে বল্লাল সেনের আমলে হবে না, হেমন্ত সেনের আমলেও হবে না, কারণ এই দুজন সেন বংশের শাসক। ধর্মপাল আর দ্বিতীয় মহিপাল, এই দুজন পাল বংশের শাসক। এখন দেখেন এর অ্যান্সার হচ্ছে দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপালের শাসনামলে দিব্য একজন মানুষ, যার নাম হচ্ছে দিব্য, এই দিব্যর নেতৃত্বে কৈবর্তরা সাম্রাজ্যের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যুদ্ধ হয়, এবং যুদ্ধে দ্বিতীয় মহিপাল নিহত হন। সুতরাং যদি প্রশ্নটা এভাবে করে যে প্রাচীন বাংলার প্রথম সফল বিদ্রোহ কোনটি, এভাবেও কিন্তু প্রশ্নটা আসে, তাহলে সেটার নাম হবে কৈবর্ত বিদ্রোহ। কার সময় সংগঠিত হয়েছিল? দ্বিতীয় মহিপালের সময়। এই কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য। দেখেন আমি কিন্তু অ্যাটলিস্ট 3টা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আপনাকে বলে দিলাম, শুধু এই একটাই না, বাকি 2টাও পরীক্ষায় আসে। পরের প্রশ্নে যাব। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন কে? সবাই উত্তর করেন, হ্যাঁ সবাই উত্তর করেন। প্রয়োজনে আমি যা বলছি, এই যে এক্সট্রা তথ্য দিচ্ছি, দিব্য বলছি, দিব্য নেতা ছিলেন, প্রথম সফল বিদ্রোহ ছিল, এই কথাগুলো লিখেন, লিখলে অনেক বেশি মনে থাকবে আপনার। এখন আপনি এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় ধরে ক্লাস করছেন, এরপরে যদি এখান থেকে প্রশ্ন মনে রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনিও ব্যর্থ এবং আমাদের প্রচেষ্টাও ব্যর্থ হবে। আমাদের চেষ্টার উদ্দেশ্য একটাই, যেন আপনি এই ক্লাস থেকেই পরীক্ষায় অ্যাটলিস্ট 60 or 70 or 80% কমন পান। প্রিভিয়াস প্রশ্ন আসলে আপনার যেন ভুল না হয়। দেখেন লিখেন সবাই, মনে থাকবে বেশি। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন কে? আমরা নিশ্চয়ই জানি, আরবরা মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুহাম্মদ বিন কাসিম 712 সালে, ইংরেজির 712 সালে, যখন উমাইয়া খিলাফত চলছিল এবং উমাইয়ার শাসক ছিলেন আল ওয়ালিদ, ওই সময়ে আরবরা পুরো বিশ্বের অধিকাংশ জয় করে ফেলেছিল। তারা ইউরোপ জয় করেছিল, তারা আফ্রিকা জয় করেছিল, তারা মধ্য এশিয়া জয় করেছিল। এদিকে ভারতীয় উপমহাদেশেও ইসলামের দাওয়াত বা রাজনৈতিকভাবে ইসলাম পৌঁছে গিয়েছিল। তো এই কাজটি করেছিলেন মুহাম্মদ বিন কাসিম 712 সালে। এই সময় এর আগ পর্যন্ত কোনো মুসলিম ভারতে আক্রমণ করেনি বা ভারতের রাজনৈতিকভাবে ইসলামের আগমন ঘটেনি। এবার 712 সালে যখন সিন্ধুর রাজা ছিলেন দাহির, তখন মুসলিমরা সিন্ধু আক্রমণ করেছিলেন, মুসলিমরা জয়লাভ করেছিলেন। কিন্তু সঙ্গত কিছু কারণে এই সময়
জয়লাভ হলেও এখানে কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়নি। পরে 1200 সালের দিকে অর্থাৎ 1191-92 সালে তরাইনের যুদ্ধের মাধ্যমে এই উপমহাদেশে ইসলাম রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। নিশ্চয়ই এই প্রশ্নটি অনেক গুরুত্ব বহন করে। একটু সামনে যাই, দেখেন এখান থেকে কি কি প্রশ্ন আসে। কে আক্রমণ করেছিলেন, কখন আক্রমণ করেছিলেন, ওই সময় রাজা ছিলেন কে, কোথাকার রাজা ছিলেন, ঠিক আছে। এই 4টা প্রশ্ন অ্যাটলিস্ট এখান থেকে প্রায় আসে। পরের প্রশ্ন, নিচের মুঘল সম্রাটদের মধ্যে কে সর্বপ্রথম আত্মজীবনী লিখেন। আত্মজীবনী এর ইংরেজি কি, অটোবায়োগ্রাফি। এবার এই আত্মজীবনী মুঘল সম্রাটরা বেশ কয়েকজন সম্রাট লিখেছেন। বাবর লিখেছেন, হুমায়ুন লিখেছেন, আকবরেরটা আকবর নিজে লেখেননি, আকবরেরটা লিখেছেন তার সভাকবি বা সভাসদ আবুল ফজল। এছাড়া জাহাঙ্গীর নিজের আত্মজীবনী লিখেছেন। তো তাদের মধ্যে কোন মুঘল সম্রাট প্রথম নিজের আত্মজীবনী লিখেন, এই প্রশ্নটা অনেকবার এসছে এবং আমি একটা শুধু নিয়েছি। আমি প্রত্যেকটা প্রশ্নেই প্রিভিয়াস সোর্সের নাম আমি একটা দিয়েছি, তার মানে এই না যে শুধু এই এক জায়গায় এসছে, ঠিক আছে। একটু খেয়াল করি, আকবর, বাবর, শাহজাহান এবং হুমায়ুন, এদের মধ্যে প্রথম মুঘল সম্রাটকে, প্রথম মুঘল সম্রাট যিনি বাবর, তিনি আসলে তুজুক ই বাবর, বইটার নাম কি, তুজুক ই বাবর নামে তিনি আত্মজীবনী, তুজুক ই বাবর, এর বাংলা হচ্ছে বাবর নামা, বাবর নামা, ঠিক আছে। এখন এখান থেকে দেখেন এইটাই শুধু প্রশ্ন না, বলবে যে সম্রাট বাবরের আত্মজীবনী গ্রন্থের নাম কি, তুজুকি বাবর, অথবা বাংলায় নামটা থাকতে পারে বাবর নামা, ঠিক আছে। অথবা বলবে যে তুজুকি বাবর বা বাবর নামা কে লিখেছেন, বাবর, ঠিক আছে। মনে থাকে যেন। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটি হচ্ছে ভারতবর্ষে প্রথম রাজস্ব বোর্ড। রাজস্ব বোর্ড মানে কি, বর্তমানে আমরা দ্য বোর্ড অফ রেভিনিউ, আমাদের কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে রাজস্ব আদায়ের জন্য যে প্রতিষ্ঠান, রেভিনিউ আদায়ের জন্য যে প্রতিষ্ঠান, দ্য রেভিনিউ বোর্ড, দ্য বোর্ড অফ রেভিনিউ বলে বা বাংলায় বলে রাজস্ব বোর্ড। এই রাজস্ব বোর্ড প্রথম স্থাপন করেছিলেন উপমহাদেশে কে। দেখেন একটা জিনিস খেয়াল করি, আমাদের বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশ অথবা যেই অঞ্চলগুলো যাদের দখলে ছিল, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন আইন কানুন নিয়ম নীতি চলে এসেছে ব্রিটিশ আমল থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্ট্রাকচার এসেছে ব্রিটিশ শাসন থেকে। বাংলাদেশে বর্তমানে যে পুলিশি আইন, বাংলাদেশে বর্তমানে যে পুলিশি ব্যবস্থা, ডাক ব্যবস্থা, পোস্টাল ব্যবস্থা ইত্যাদি সব কিন্তু ব্রিটিশদের তৈরি করা সিস্টেমেই চালু আছে। তো রাজস্ব ব্যবস্থাও ওইরকমই আছে। তো প্রথম কে রাজস্ব বোর্ড স্থাপন করেন, প্রশ্ন হচ্ছে এটা। আপনারা কি অ্যান্সার দিচ্ছেন? ওয়ারেন হেস্টিং, 110 অ্যান্সার দিচ্ছেন আপনারা। ওয়ারেন হেস্টিং একেবারেই সঠিক উত্তর। লর্ড ওয়ারেন হেস্টিং, তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল। তিনি 1772 সালে, সালটা ছিল কত, 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন, রাজস্ব বোর্ড স্থাপন করেন, ভূমি রাজস্বের জন্য 5 শালা বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন। তিনি ভারতের রাজধানী মুর্শিদাবাদ থেকে, মানে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন। বড় বড় 4টি কাজ করেন। কি কি বললাম? লর্ড ওয়ারেন হেস্টিং তিনি ভারতে প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল, ঠিক আছে। তিনি 1772 সালে গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড ক্লাইভের পরে। এরপরে তিনি দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন। দ্বৈত শাসন ব্যবস্থা মানে দুজনের শাসন, সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। এরপরে হচ্ছে তিনি রাজস্ব আদায়ের জন্য 5 শালা বন্দোবস্ত চালু করেন, রাজস্ব বোর্ড স্থাপন করেন এবং ভারতের বা বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে দিল্লিতে কলকাতায় স্থানান্তরিত করেন। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে একটি প্রশ্ন। বাংলাদেশে তো শহীদ মিনার 1952 সালে, মিতা রানী দাস বলছে 1972 সালে, হ্যাঁ এটা লর্ড ওয়ারেন হেস্টিং এর। তাহেরা খাতুন ওয়ারেন হেস্টিং বলছেন। আচ্ছা, রংপুরের দ্য ইউনাইটেড স্টেট অফ রংপুর থেকে কেউ একজন গত ক্লাসে কমেন্ট করছিলেন, তাকে দেখতে পাচ্ছি না, কে বলেন তো? ইউনাইটেড স্টেট অফ রংপুর থেকে কে ছিলেন?
আমাদের দেশে কিন্তু কয়েকটা ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী খুবই পরিচিত, ইউনাইটেড স্টেট অফ ব্রাহ্মণবাড়িয়া, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী আগে শুনিনি, তিনি নিজেই লিখেছেন। তাছাড়া চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল এগুলোকেও আলাদা আলাদাভাবে ইউনাইটেড স্টেট বলা হয়, যাই হোক মজা করে বলা হয়। তো দেখেন বাংলাদেশে তো 1952 সালে শহীদ মিনার নির্মিত হলো, কিন্তু বাংলাদেশের বাইরে কোথায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়, এটা হচ্ছে প্রশ্ন। 1997 সালে যুক্তরাজ্যে, 1997 সালের যুক্তরাজ্যের ওল্ডহ্যাম নামক জায়গা, ম্যানচেস্টার সিটির যে ওল্ডহ্যাম নামক জায়গা, সেখানে প্রথম শহীদ মিনার নির্মিত হয় বাংলাদেশের বাইরে। ঠিক আছে, প্রশ্নটা খেয়াল করতে হবে যে বাংলাদেশের বাইরে এই শব্দটা আছে কিনা। হ্যাঁ, এ ধরনের আরো প্রশ্ন আছে, আমরা পর্যায়ক্রমে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা 112 নম্বর প্রশ্নে চলে যাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত পদবীটার নাম কি? খেতাবটার নাম হচ্ছে বীর প্রতীক। খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের ছিলেন? বিদেশি নাগরিক। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক 4টা ক্যাটাগরিতে মানে খেতাব দেওয়া হয়েছে, এটা আমরা সবাই জানি। এবার এই 4টা ক্যাটাগরিতে যারা পদক পেয়েছেন, সম্মাননা পেয়েছেন বা খেতাব পেয়েছেন, এর মধ্যে সবাই বাংলাদেশের নাগরিক। শুধু 776 জনের মধ্যে শুধু একজন ছিলেন যিনি বাংলাদেশের নাগরিক ছিলেন না, বিদেশের নাগরিক ছিলেন। তার নাম WAS ওয়াডারল্যান্ড। ঠিক আছে, WAS ওয়াডারল্যান্ড। এই ভদ্রলোক কোন দেশের নাগরিক ছিলেন? এখানে কিন্তু প্রশ্ন সবগুলোই হয় যে তার নাম কি। হ্যাঁ, এটা হচ্ছে তিনি, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন। তার জন্ম কিন্তু অস্ট্রেলিয়ায় না, হ্যাঁ, তার জন্ম হচ্ছে নেদারল্যান্ডে। নেদারল্যান্ড। তিনি এদেশে বাটা শু যে আছে, বাটা জুতা, এই কোম্পানির ওই সময় ম্যানেজার ছিলেন। একটু ভালো করে খেয়াল করি, 1971 সাল একজন ব্যক্তি WAS ওয়াডারল্যান্ড, তিনি অস্ট্রেলিয়ান নাগরিক, কিন্তু তার জন্ম হয়েছিল 1917 সালের দিকে, 1917 সালে নেদারল্যান্ডে। তো তারপরে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন এবং ওই সময় তিনি চাকরি করতেন একটা কোম্পানিতে যার নাম বাটা। এখানে বাংলাদেশে এসে তিনি ওই মুক্তিযুদ্ধের সময় তিনি নানাভাবে হেল্প করেছিলেন। তার পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সেখানকার গোপন খবরাখবর তিনি মুক্তিবাহিনীকে বা মুক্তিযোদ্ধাদের সরবরাহ করতেন। এই জন্যে তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বাংলাদেশ তাকে বীর প্রতীক খেতাব দিয়েছে। এখানে কয়েকটা প্রশ্ন একটু বলে দিই। প্রথম হচ্ছে যে এটা যেটা আছে যে তার বাসা কোথায়। এরপরের প্রশ্ন হচ্ছে আসলে তার নাম কি, বলবে কোন বিদেশি, একজন বিদেশি হয়েও বীর প্রতীক খেতাব প্রাপ্ত বা পেয়েছেন, নাম কি জিজ্ঞেস করবে, ওয়াডারল্যান্ড। এরপর বলবে তার জন্ম কোথায়, তার জন্ম হচ্ছে নেদারল্যান্ডে। নেদারল্যান্ড না থেকে হল্যান্ড এই শব্দটাও থাকতে পারে, কারণ আগের হল্যান্ডই বর্তমান নেদারল্যান্ড। এরপর বলবে যে নাম দিয়ে বলবে WAS ওয়াডারল্যান্ড, তিনি কোন ধরনের খেতাব পেয়েছেন, বীর প্রতীক, এটাও মাথায় রাখতে হবে। এখান থেকে এরকম 4-5টা প্রশ্ন প্রায় আসতে দেখা যায়। পরের প্রশ্নে যাব, বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন? সহজ কিন্তু কঠিন প্রশ্ন। হ্যাঁ, যারা কয়েকবার এই আপনারা মারামারি করছেন নাকি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে? মারামারি করেন না, আপনারা বড় মানুষ। তবে ব্রাহ্মণবাড়িয়া সত্যি মানে আমার খুব মজা লাগে, মানে কেন জানি না, যে ওইখানে একটু মারামারি বেশি হয়। হ্যাঁ, বিভিন্ন ছোট বা বড় কারণে মারামারি হয়। তো যাই হোক, আমরা সেদিকে যাব না। দেখেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত করব, সময় নষ্ট না করে। বাংলাদেশে 1972 সালে সংবিধান রচিত হয়। যে সংবিধান রচনা কমিটিতে আসলে কয়জন সদস্য ছিলেন সেটাই প্রশ্ন। এই সংবিধান রচনা কমিটির সভাপতি ছিলেন, আপনারা উত্তর দিতে থাকেন, সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। ঠিক আছে, ডক্টর কামাল হোসেন। মহিলা সদস্য ছিলেন
বেগম রাজিয়া বানু, বিরোধী দলীয় একমাত্র সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধান থেকে অনেক অনেক প্রশ্ন পড়বো, অনেক প্রশ্ন আসে, একটা রেখেছি মাত্র। তো এই সংবিধান রচনা কমিটির মোট সদস্য ছিলেন 34 জন, যার সভাপতি ছিলেন ডক্টর কামরুল হাসান। তারপরে হচ্ছে একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু, বিরোধী দলের একমাত্র সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এছাড়া সংবিধানের এই ফাউন্ডেশন থেকে আরো অনেক প্রশ্ন আছে, যে কটা বললাম এই প্রত্যেকটা প্রশ্ন অনেকবার অনেক জায়গায় এসেছে। এখান থেকে আরো অনেক প্রশ্ন ইনশাল্লাহ ভবিষ্যতে আলোচনা করব। তো আপনার কাছে একটা প্রশ্ন রেখেই দিই সংবিধান সম্পর্কে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য এই যে 34 জন, এরা আসলে কোন কোন দেশের সংবিধানকে ফলো করে বাংলাদেশের সংবিধান রচনা করেছিলেন আপনারা কি জানেন? বাংলাদেশের সংবিধান বিশ্বের 2টি দেশের সংবিধান ফলো করে রচনা করা হয়েছিল। এর আগেও মনে হয় প্রশ্নটা করেছিলাম, আজকে আবার করলাম, দেখি কয়জনের মনে আছে, একটু উত্তর দেন যে কোন কোন দেশের সংবিধানকে ফলো করে বাংলাদেশের সংবিধান তৈরি হয়েছে। পরের প্রশ্ন, প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার, বিকল্প সরকার কিওয়ার্ডটা কি? বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিকল্প সরকার মানে কি? সরকারের অনুপস্থিতিতে, সরকারের দুর্বলতার প্রেক্ষিতে কে ঠিক সরকারের ভূমিকা পালন করতে পারে, এটাকে বলা হচ্ছে বিকল্প সরকার। এটা আসলে আচ্ছা, আয়শা আক্তার উত্তর দিয়েছেন ভারত এবং যুক্তরাজ্য, লন্ডন, ভারত ও যুক্তরাষ্ট্রের, এটা বলছে শামিমা ইসলাম, কি সরি শামিম রেজা। হ্যাঁ, লেখাগুলো আপ ডাউন হচ্ছে তো কমেন্ট আসার কারণে, সেজন্য দেখতে একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, পরের প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন সুশীল সমাজ, বিরোধী দল, বিরোধী দল বলছে লিজা, সুশীল সমাজ বলেছেন কেউ কেউ। 14 খ বলেছেন রানী দ্য কুইন, রানী দ্য কুইন বলছেন বিরোধী দল। রানী দ্য কুইন প্রত্যেক দিন ক্লাস করেন, আমি খেয়াল করেছি। আরো বেশ কয়েকজন আছেন যে প্রত্যেক দিন আপনারা নিয়মিত ক্লাস করেন। একটু খেয়াল করি যারা সুশীল সমাজ অ্যান্সার দিয়েছেন, দেখেন এই জায়গা কিন্তু বেশ কনফিউজিং। হ্যাঁ, আপনার মনে হতে পারে যে দেখেন ক্যাবিনেট মানে কি মন্ত্রিসভা, বিকল্প সরকার এটা তো মন্ত্রিসভা হতে পারে না, কারণ সরকারেই তো মন্ত্রিসভা থাকে। সবচেয়ে কনফিউশন হবে আপনার এই দুইটি অপশনে, তাই না? সুশীল সমাজ নাকি বিরোধী দল। সুশীল সমাজ এটাকে আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে পড়ি, যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীও সরকারকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করে। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা কি বলে সুশীল সমাজের চেয়েও এখানে বড় ভূমিকা পালন করতে পারে বিরোধী দল, যদি সে দল আসলেই প্রকৃত গণতন্ত্র চর্চা করে। এখানে কিন্তু একটা কথা আছে, প্রথমত বিকল্প সরকার বলতে বিরোধী দলকে বোঝায়। তো বিরোধী দল কি করবে? সরকারের যদি কোনো ভুল ডিসিশন থাকে, সরকার যদি কোনো ভুল করে, তাহলে সে সরকারকে চাপের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় সঠিক পথে পরিচালনা করার জন্য বিরোধী দল কাজ করে। যেমন ধরেন বাংলাদেশের যারাই ক্ষমতায় থাকুক, ধরেন বাংলাদেশ ভারতের সাথে বা বিদেশের অন্য কোনো রাষ্ট্রের সাথে এমন কোনো চুক্তি করছে যা আমাদের দেশের সার্বভৌমত্ব, অর্থনীতি বা বিভিন্ন দিক দিয়ে ক্ষতির কারণ হতে পারে। বিরোধী দল করবে কি? সরকারকে এইটা থেকে বিরত রাখার জন্য চাপ সৃষ্টি করবে, ঠিক আছে? অথবা মনে করেন যে দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে হু হু করে, তেলের দাম, গ্যাসের দাম ইত্যাদি, সরকারকে এইগুলোর অ্যাভেলেবিলিটি নিশ্চিত করার জন্য মানে চাপ প্রয়োগ করবে বিরোধী দল। মানে একটি দেশে যদি কার্যকরী বিরোধী দল থাকে, প্রকৃতপক্ষে বিরোধী দল থাকে, তাহলে সেই দলে স্বৈরাচারী বা দেশবিরোধী কোনো কর্মকাণ্ড হওয়া বেশ কঠিন। অনেক সময় দিলাম প্রশ্নটাতে, মনে রাখবেন বিরোধী দল। দেশের ভেতরে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সরকারের যে ব্যয় হয় তাকে কি বলে? দেশের ভেতরে সরকারের তো ব্যয় হয়, তাই না? বাজেট হয় প্রতি বছর জুন জুলাইয়ে। তো দেশের ভেতরে সরকারের নিজস্ব ব্যবস্থাকে, নিজের সিস্টেমকে চালু রাখতে যে ব্যয় হয়, ধরেন যে এই যে বেতন বাড়াচ্ছে, পে স্কেল তৈরি করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 70,000 বেতন হয়ে যাবে 45,000। হ্যাঁ, মন মে লাড্ডু ফোটা, যারা এই মুহূর্তে সরকারি চাকরিতে আছেন তাদের মনে লাড্ডু ফুটছে, তাই না? আর যারা এখনো চাকরি পান নাই তাদের মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা, বাসনা তৈরি হচ্ছে একটা সরকারের চাকরির জন্য। আপনি যদি মানে প্রাইমারিতে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেন, চাকরিতে ঢোকেন, তাহলে আপনার বেতন বর্তমান
সুপারিশকৃত পে স্কেল অনুযায়ী প্রায় 45,000-এর মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমি দেখেছি আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছে যে দুইজনই সরকারি চাকরি করে, মানে প্রাইমারিতে চাকরি করে, দুইজনই প্রাইমারিতে চাকরি করে, মানে কি হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই প্রাইমারিতে চাকরি করে এবং দুইজনে একসঙ্গে স্কুলে চলে যায়, একসঙ্গে স্কুল থেকে চলে আসে। তো যারা দুইজনে ফ্যামিলিতে এরকম বা দুইয়ের অধিক বা একাধিক জন চাকরি করে তাদের অনেক বেশি কিন্তু ইনকাম। আমি একেবারে মানে নিচের দিক থেকেই বললাম, 11 গ্রেড বর্তমানে প্রাইমারির চাকরি, এইটা থেকেই বললাম। আপনি যদি আরও ষষ্ঠ গ্রেডে যাইতে পারেন, আপনি যদি আরও ভালো চাকরি পান, বিসিএস ক্যাডার হন, তাহলে কিন্তু আপনার টাকা খাওয়ার লোককে যাই হোক সেটার দিকে না যাই। এখন কথা হচ্ছে সরকার যে নিজের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সরকারি চাকরিজীবীদের বেতন দেয়, এই বেতন টেতন দেয়, এই ব্যয়কে কি বলে? আপনারা কি অ্যান্সার দিচ্ছেন? 115 ক এটা বলছেন ইমরান হোসেন। রোজিনা ইসলাম বলছেন রাজস্ব ব্যয়। বিল্লাল হোসেন বিল্লাল বলছেন যে রাজস্ব ব্যয়। নাহিদা নাজনীন বলছেন যে রাজস্ব ব্যয়। তার মানে আপনারা মোটামুটি একমত সবাই যে এটা রাজস্ব ব্যয়, রাইট, এটা হচ্ছে রাজস্ব ব্যয়। মনে রেখেন, জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? আমরা একটু বাংলাদেশের সার সম্পদে আসলাম। আমাদের বাংলাদেশে একটি সার কারখানা আছে যার নাম হচ্ছে জিয়া সার কারখানা। এটি বর্তমানে আওয়ামী লীগ সরকার চেঞ্জ করে নাম রেখেছিল আশুগঞ্জ সার কারখানা। হ্যাঁ, এই জিয়া সার কারখানা এটা কোথায়? আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে। ব্রাহ্মণবাড়িয়ার নাম আবার চলেই আসলো। কারা আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে? আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা বোনেরা একটু সাড়া দেন তো, ব্রাহ্মণবাড়িয়া থেকে কারা আছেন? আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যে জিয়া সার কারখানা আছে, এই সার কারখানায় আসলে কি সার উৎপন্ন হয়? অ্যান্সার দিয়েছেন অনেকেই। গ, হ্যাঁ, ইউরিয়া সার। বাংলাদেশের কৃষিখাতে যে সারগুলো অনেক বেশি ব্যবহৃত হয় তার মধ্যে প্রধান সার হচ্ছে ইউরিয়া সার। এটাকে নাইট্রোজেন সারও বলা হয়, যে সার তৈরি হয় মিথেন গ্যাস থেকে। তো এই সার কিন্তু মিথেন গ্যাস থেকে তৈরি হয়, বাট ফসলের বা গাছের বা উদ্ভিদের নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। তো ইউরিয়া সার হচ্ছে জিয়া সার কারখানা থেকে তৈরি হয়। ব্রাহ্মণবাড়িয়া কে কে আছেন একটু সাড়া দিয়েন। আমি কে এটা? মিতা রানী দাস, আমাদের মিতা রানী দাস আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। শাকিল হোসেন আছেন বরিশাল থেকে, খুবই ভালো। আমরা পরের প্রশ্নে যাই। পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি? দেখেন, পৃথিবীতে প্রধান ধান উৎপাদনকারী, পাট উৎপাদনকারী, গম উৎপাদনকারী, গ্যাস উৎপাদনকারী, তেল উৎপাদনকারী, এগুলো যেমন আপনাকে মাথায় রাখতে হবে। একই সাথে আমদানি করে কে, আবার বিক্রি করে কে, তিনটা। একটা হচ্ছে উৎপাদনকারী, দ্বিতীয় হচ্ছে মানে রফতানি বা যে বেশি বেচে, আর তৃতীয় হচ্ছে আমদানিকারক, যে বেশি কেনে। এই তিনটা ক্যাটাগরি আপনাকে মনে রাখতে হবে, প্রথম 5-7টা বা 10টা মনে রাখতে হয়। দেখেন, পৃথিবীতে যে দেশগুলো অনেক বেশি ধান উৎপাদন করে তার মধ্যে বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলঙ্কা সবাই আছে। এর মধ্যে চীন সবচেয়ে বেশি ধান উৎপাদন করে। কখনো কখনো এটা চীনকে ডিঙিয়ে ভারত চলে আসে। বিশ্বের যে ধান উৎপাদন হয় তার মোটামুটি 32 থেকে 35% চীনে উৎপন্ন হয়, ঠিক আছে। চীন হচ্ছে বিশ্বের প্রধান বা বৃহত্তম ধান উৎপাদনকারী। তবে কখনো কখনো এই চীনকে টপকে ভারত আবার সামনে আসে, ঠিক আছে, মনে রাখতে হবে। আর বাংলাদেশ বিশ্বের 3য় বৃহৎ ধান উৎপাদনকারী দেশ। ছোট দেশ হলেও তেজ ভালোই আছে বাংলাদেশের, বুঝছেন। বাংলাদেশ বিশ্বের 3য় ধান উৎপাদনকারী দেশ। তবে বাংলাদেশ এই এত জনসংখ্যার কারণে নিজের চাহিদা পূরণ করতে সক্ষম হয় না, থাকতো বিদেশে বিক্রি করা। আর দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই দেশগুলো ধান বাংলাদেশের চেয়ে কম উৎপাদন করে, বাট তারা রফতানি করতে পারে, কারণ ওই দেশগুলোর প্রধান খাদ্য ধান বা চাল নয় বা ভাত নয়, এজন্য। যাই হোক, পরের প্রশ্নে যাই। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে একটি প্রশ্ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশের যে মনোগ্রাম আছে, যে সিলমোহর আছে, মনোগ্রাম মানে সিলমোহর। আপনি সরকারি কোনো কাগজপত্রে দেখবেন যে এইরকম গোল একটা সিল লাগানো থাকে, এরকম গোল।
এখানে দুইটা শেপ থাকে, ভিতরে বাংলাদেশের ম্যাপ থাকে। হ্যাঁ, এটা মনে করেন বাংলাদেশের ম্যাপ, হইল না? একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি। এটা মনে করেন না সুন্দর, এখানে করা যাবে না, সময় নেই এত আমার। এইটা মনে করেন বাংলাদেশের ম্যাপ, এখানে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে লেখা থাকে সরকার, এখানে একটি স্টার থাকে, এখানে একটি স্টার থাকে, এখানে একটি স্টার থাকে, এখানে একটি স্টার থাকে। এটা হচ্ছে বাংলাদেশের প্রতীক, যেটার ডিজাইনার এ সাহা বা নিত্যানন্দ সাহা। কি নাম? এ বাকিটা বাংলায় লিখলাম, সাহা। হ্যাঁ, দন্ত স দিয়ে সাহা, এ সাহা বা নিত্যানন্দ সাহা। নিত্যানন্দ সাহা। এই নিত্যানন্দ সাহা বাংলাদেশের জাতীয় মনোগ্রামের ডিজাইনার। এখন প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় প্রতীকে বা কি বলে, সরি জাতীয় প্রতীক না, প্রতীকেও চারটা। হ্যাঁ, মনে রাখবেন বাংলাদেশের জাতীয় প্রতীক এবং মনোগ্রাম, বাংলাদেশের জাতীয় মনোগ্রাম প্লাস প্রতীক এ তারকা কয়টি? চারটি। মনোগ্রামেও চারটি, প্রতীকেও চারটি। মনোগ্রামে থাকে বাংলাদেশের ম্যাপ, আর প্রতীকে থাকে শাপলা, পাটের পাতা, এগুলো। ঠিক আছে, মনে রাখবেন, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা কি কি জানলাম? চারটা তারকা এবং এর ডিজাইনার কে, দুইটাই গুরুত্বপূর্ণ। সাথে সাথে এক্সট্রা হিসেবে আমরা জেনে নিলাম জাতীয় প্রতীক, তার ডিজাইনার কামরুল হাসান, সেখানেও চারটি তারকা আছে। পরের প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে যে মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থার উদাহরণ কোনটি? মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশে যে পরিবার, যে ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি আছে, সহজ ভাষায় যদি বলি, এর মধ্যে দুইটি উপজাতি আছে যাদের পরিবার চলে মায়ের কথা অনুযায়ী। মাতৃতন্ত্র মানে কি? যে পরিবারের প্রধান মা, যে পরিবারের সবকিছু ডিসিশন মেকার হচ্ছেন মা, বাবা নয়। আমরা দেখি আমাদের বাঙালি পরিবারে সাধারণত ডিসিশন মেকার কে হন? বাবা হন, তাই না? তো প্র্যাকটিক্যালি যদিও এখানে একটু ঝামেলা আছে, মানে বাবা, আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো বাবা, অথবা এরকমও বলা যেতে পারে পৃথিবীর কোনো পরিবারের কোনো বাবাই মায়ের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেন না বা নিতে পারেন না। ঠিক আছে, দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত পরিবারের প্রধান প্র্যাকটিক্যালি যেটা হয় যে বাবা, কিন্তু তার সিদ্ধান্তের পেছনে ব্যাপক একটা ভূমিকা থাকে মায়ের। ঠিক আছে, তো এটা নিশ্চয়ই আপনারা জানেন, জিনিসটা সব পরিবারে এটা হয়ে থাকে। তো বাংলাদেশে যে চারটি এখানে উপজাতির নাম দেখতে পাচ্ছি আমরা, 4 দুগুণ 8টি, সেই 8টির মধ্যে দুটি উপজাতি আছে যাদের পরিবার মাতৃতান্ত্রিক। আপনারা কি উত্তর দিচ্ছেন? গারো, খাসিয়া বলছেন। আক্তারুল ইসলাম বলেছেন যে 19-এর ক। হ্যাঁ, যারা 19-এর ক বলেছেন বা গারো, খাসিয়া বলেছেন, তারা সঠিক উত্তর দিয়েছেন। মনে রাখবেন, দুইটা কথা মনে রাখবেন। একটা বলবেন যে ক্ষয়াকারে খা, গয়াকারে গা, ময়াকারে মা, এই তিনটা শব্দ মনে রাখবেন, খা, গা, মা। তার মানে খাসিয়া, গারো, মা মানে মাতৃতান্ত্রিক। মা মানে আবার মার মা বলে ফেলেন না, তাইলে কিন্তু আবার ভুল হবে। মনে রাখবেন খাগা মা। ঠিক আছে, তার মানে খাসিয়া, গারো হচ্ছে মাতৃতান্ত্রিক। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। বরেন্দ্র ভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? দেখেন, বাংলাদেশে ভূমি গঠনের বিষয়টা যদি আপনি পড়তে চান, তাহলে বাংলাদেশের ভূমিকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে, এই 3 ভাগ। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চল, সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি অঞ্চল, টারশিয়ারি যুগের পাহাড়। এরপরে প্লাইস্টোসিন কালের সোপান, যেমন বরেন্দ্রভূমি, যেমন মধুপুর ভাওয়ালের গড়, যেমন ময়নামতি, হ্যাঁ, লালমাই পাহাড়, এগুলোকে বলা হয় প্লাইস্টোসিন কালের সোপান। আর বাদবাকিগুলোকে বলা হয় সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো বরেন্দ্রভূমি হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান, যার আয়তন, বরেন্দ্রভূমির আমরা একটু যদি বলি অবস্থান কোথায়, বরেন্দ্রভূমির অবস্থান বাংলাদেশের রাজশাহী, রংপুরের কিছু অঞ্চল,
তারপরে হচ্ছে নওগাঁ, নওগাঁতেও আছে, দিনাজপুর, তারপরে আছে হচ্ছে বগুড়ার কিছু অংশ, হ্যাঁ বগুড়া, এছাড়াও পাবনার কিছু অংশ, পাবনারও কিছু অংশ আছে। এগুলো মিলে বরেন্দ্রভূমি অবস্থিত। এই বরেন্দ্রভূমির মোট আয়তন, বরেন্দ্রভূমির আয়তন হচ্ছে 9320 বর্গ কিলোমিটার, ঠিক আছে। এই হচ্ছে বরেন্দ্রভূমি। এবার এখান থেকে সবটাই কিন্তু প্রশ্ন আসে। আপনার 120-এর ঘ উত্তর দিয়েছেন উত্তর, হ্যাঁ আমাদের বাংলাদেশের রাজশাহী, রংপুর, নওগাঁ, দিনাজপুর, বগুড়া, পাবনা এই জেলাগুলো বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? উত্তর অঞ্চলে অবস্থিত। দেখেন এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। যেটা আছে যে কোন দিকে অবস্থিত এটা হতে পারে, নিচের কোন জেলায় বরেন্দ্রভূমি অবস্থিত বা বরেন্দ্রভূমি নেই এর মধ্যে একটা থাকবে, আর বাদ বাকিগুলো অন্যান্য জেলার নাম থাকবে। তাহলে এই কয়েকটা জেলার নাম একটু মনে রাখবেন। আর সাথে সাথে এটাও প্রশ্ন করবে যে বরেন্দ্রভূমির আয়তন কত, মনে রাখবেন 9320 বর্গ কিলোমিটার। আবার এটাও বলতে পারে বরেন্দ্রভূমির জন্ম কখন, প্লাইস্টোসিন কালে, ঠিক আছে, প্লাইস্টোসিন কালের সোপান, মনে রাখবেন এই তথ্যগুলো। পরেরটাতে যাই আমরা। মায়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? বাংলাদেশের নদী ভিত্তিক প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। বাংলাদেশের নদ নদী থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না এমন পরীক্ষা খুব বেশি হয় না। হ্যাঁ বাংলাদেশের প্রশ্নকর্তাদের কমন একটা জনপ্রিয় টপিক হচ্ছে বাংলাদেশের নদ নদী। পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশের নদ নদী সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে, এবং আমি কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন নদীর প্রশ্ন আপনার সামনে নিয়ে আসছি, এবং এর মাধ্যমে 1000তম প্রশ্ন শেষ করার পরে দেখবেন যে আপনার প্রায় প্রত্যেকটা বিষয়েই, প্রত্যেকটা টপিকেই বেসিক ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে আমরা এটার অ্যান্সার করব যে মায়ানমার থেকে কটি নদী বাংলাদেশে এসেছে। আপনারা উত্তর দেন। সাব্বির মাহি বলছেন যে 2টি বলছেন, আরও একজন মাসুম, হ্যাঁ এমডি মাসুম বলছেন 2টি, 1টি বলছেন রুনা, সবাই 1টি বা 2টি বলছেন। একটি নদী, নাফ বলছেন তাসনিম নূর। দীপ্ত বলছেন যে খ, নাফ একটি। এমডি হুসাইন বলছেন 3টি। সাঙ্গুয়ার মাতামুহুরি বলছেন সোহান। আমি একটু মানে কি বলবো, দুঃখ পেলাম, কষ্ট পেলাম। আপনারা সঠিক উত্তর একজন ছাড়া, আমি যতক্ষণ দেখলাম একজন ছাড়া সবাই ভুল উত্তর দিয়েছেন। মায়ানমার থেকে একটি না। আপনাদের মনে হয় যে নাফ নদী, ওই যে সেন্ট মার্টিনে যাওয়ার সময় নাফ নদীতে ওইখানে সেন্ট মার্টিন থেকে ওইখান থেকে মানে জাহাজে সেন্ট মার্টিন গেছেন, এই জন্য নাফ নদীর কথা ভালো মনে আছে। বাংলাদেশ মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ, এজন্যও হয়তো মনে আছে। কিন্তু নাফ ছাড়াও আরও 2টি নদী ভারত থেকে, কি বলে মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে। তাই অ্যান্সার হবে 3। আমি নদীর নামগুলো একটু লিখে দিই। নাম্বার 1 হচ্ছে নাফ, যেহেতু আপনারা নাফ করছেন, 1 হচ্ছে নাফ। 2 নাম্বার নদী হচ্ছে মাতামুহুরি, আর 3 নাম্বার নদী যেটাকে আপনারা পাত্তা দিচ্ছেন না তার নাম হচ্ছে সাঙ্গু। নাফ, মাতামুহুরি এবং সাঙ্গু এই 3টি নদী মিয়ানমারে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মনে থাকবে, ভুলবেন না কখনোই, এটা ভোলা যাবে না। কারণ প্রশ্ন আপনাকে এভাবে করবেন, নিচের কোন নদীটি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, অথবা নিচের কোন নদীটি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেনি। এই 3টি নাম আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই, তাহলে সংখ্যাটার ভুল হবে না, ঠিক আছে। নাফ, মাতামুহুরি এবং সাঙ্গু। পরের প্রশ্নে যাব। মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? মুহুরীর ভাব এখানেও একটু থেকে গেল। মুহুরীর চর, মুহুরী নদী কোন এলাকায় বলেন তো? মুহুরী একটি নদীর নাম, মাতামুহুরি একটি আলাদা নদীর নাম যেটা পার্বত্য চট্টগ্রামে অবস্থিত। আরেকটা হচ্ছে মুহুরী, এটা কিন্তু আলাদা নদী, ঠিক আছে। বাংলাদেশে এমন একটি জেলা আছে যে জেলার নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে, এরকম প্রশ্ন আসে। নিচের কোন জেলাটি একটি নদীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে? তো যে জেলা, এইটার অ্যান্সার ঠিক এই প্রশ্নেরও অ্যান্সার সেম। 22-এর বি বলছেন, ফেনী বলছেন। নোয়াখালী আর ফেনী এর মধ্যে আপনারা আছেন।
স্যার এই নদীগুলো কোন জেলা দিয়ে মানে প্রবাহিত হয়েছে? দেখেন, একটা প্রশ্ন যদি এত বিস্তারিত বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। একটু ধৈর্য ধরুন। এই প্রসঙ্গগুলো, প্রশ্ন রিপিট হবে না, আমি বলেছি প্রশ্ন রিপিট হবে না, কিন্তু টপিক রিপিট হবে। এই মাতামুহুরী, সাঙ্গু বা নাফ থেকে শুধু একটাই প্রশ্নই আসবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, নাফ নদীর দৈর্ঘ্য সম্পর্কে আমি আরেকটা ক্লাসে বলবো। এবং একদিনে যদি সব আপনি মানে মুখস্থ করতে যান, পড়তে যান, মাথায় কিছুই থাকবে না। আস্তে আস্তে এটা চেষ্টা করেন। হ্যাঁ, আমি বলবো ইনশাল্লাহ অন্য একটা ক্লাসে। তবে এতটুকু জেনে রাখেন, যেহেতু মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে, তার মানে এটি অবশ্যই রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম এগুলো দিয়েই প্রবাহিত হবে, তাই না? এটা উপর দিকে সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর এদিকে আসার কোনো সম্ভাবনা নেই। একটু ম্যাপ সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হবে। আমি বারবার বলি যে দুইটি ম্যাপ কিনে নেন, একটি বাংলাদেশের, একটি আন্তর্জাতিক। এই ম্যাপগুলো প্রত্যেক দিন দেখেন। যদি প্রত্যেক দিন ম্যাপগুলো দেখতে পারেন, কোন নদী কোথায় অবস্থিত, কোন শহর কোথায় অবস্থিত, কোন নদী কোন দিক দিয়ে প্রবেশ করলো, কোথায় কার সাথে মিলিত হলো, এগুলো জীবনেও মুখস্থ করতে হবে না, সব আপনার মাথার মধ্যে, শিরা উপশিরার মধ্যে গেঁথে যাবে। দেখি, অনেকগুলো প্রশ্ন বলেছি প্রাসঙ্গিক। ফেনী নদী, সরি ফেনী জেলার মধ্যে দিয়ে, মানে প্রশ্ন হচ্ছে মুহুরীর চর কোন জেলায় অবস্থিত। এর প্রাসঙ্গিক তথ্য আমি বলেছি যে এটি এমন একটি জেলা যার নামকরণ করা হচ্ছে অন্য একটি নদীর নামে। ফেনী নামক একটি নদীর নামে ফেনী জেলার নামকরণ করা হয়েছে। এবং এই মুহুরীর চর, মুহুরী নদীতে, মুহুরী নামক ফেনী জেলার আরেকটা নদী যেটা বিলোনিয়া সীমান্তে অবস্থিত, এখানে নদীর মধ্যেই জেগে ওঠা একটা চরের নাম হচ্ছে মুহুরীর চর। এবং এই চরটি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব চলেছে, মানে দ্বন্দ্ব এখনো আছে, ঠিক আছে? মনে রাখবেন, মুহুরীর চর ফেনীতে অবস্থিত, বিলোনিয়া সীমান্তে। এটি নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধ আছে। সাধারণ বিজ্ঞান থেকে একটি প্রশ্ন, বা ভূগোল থেকেও বলতে পারেন, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু কোনটি? পৃথিবীতে যে ধাতু পাওয়া যায়, যে ধাতুগুলো পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বেশি, মাহমুদ হাসান আনাস বলছেন যে আলহামদুলিল্লাহ ম্যাপ নখ দর্পণে আছে। খুবই খুবই ভালো। ইভা বলছেন লোহা। মিতারানী দাস বলছেন মুহুরীর চর ফেনী জেলায় অবস্থিত। নুসরাত মুনা বলছেন যে এ লোহা। তাসনিম নূর জিজ্ঞেস করেছেন মাহমুদকে যে নখদর্পণে মানে কি। দেখেন, এই যে নখদর্পণ মানে হচ্ছে, এই মনে করেন আপনার হাত, এইটা হচ্ছে কলম। এই যে হাতের ভিতরে, হাতে আমার নখ আছে না, নখ আর দর্পণ আপনি যদি আলাদা আলাদা করেন, দর্পণ মানে আয়না, তো ওই রকম ভাবার নাই। দর্পণে এর প্র্যাকটিক্যাল অর্থ হচ্ছে আয়ত্তে। কি? আয়ত্তে থাকা। নখদর্পণে থাকা মানে আয়ত্তে থাকা। যেমন এই কলমটা আমার আয়ত্তে, আমার হাতে, নখদর্পণে। ঠিক এভাবেই ম্যাপ, তার ব্যাপারটা এরকম না ম্যাপ হাতের মধ্যে এরকম মুঠোর মধ্যে আছে, ব্যাপারটা এরকম না, তার আসলে আয়ত্তে আছে, সেটা বোঝাতে চেয়েছে। যাই হোক, দেখেন পৃথিবীতে যত ধরনের মানে পদার্থ আছে, কি বলে পদার্থ না, ধাতু আছে, তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা, ঠিক আছে? এর আগে আমরা একটা ক্লাসে জেনেছি যে লোহা আবিষ্কার হয় কোত্থেকে। লোহা আবিষ্কার হয় এশিয়া মাইনর থেকে, ঠিক আছে? তো আজকে আমরা জানলাম পৃথিবীতে যত ধাতু আছে তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা, ঠিক আছে? এরপরের আমরা প্রশ্ন, একই সাথে প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন আমি রেখেছি। 124 নম্বর প্রশ্নটা দেখেন, পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি? পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি? আগের প্রশ্নটা একটু দেখি। এটা ছিল পৃথিবীতে প্রাপ্ত প্রধান বা সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায় কোনটি, আর এই প্রশ্নটি হচ্ছে পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি। দেখেন, এখানেও কিন্তু লোহা আছে, কার্বন কিন্তু লোহাই, ঠিক আছে? তো এইখানে আসলে অ্যান্সার কি, ওইটার অ্যান্সার দিয়ে এখানে যদি মনে করেন কার্বন না থেকে সরাসরি থাকতো লোহা, তাহলে আপনারা কি অ্যান্সার দিতেন? লোহাই অ্যান্সার দিতেন মনে হয় অনেকেই, তাই না? যে পৃথিবীতে সবচেয়ে যেহেতু বেশি পাওয়া যায় লোহা, তার মানে পৃথিবী তৈরির প্রধান উপাদান ও লোহা, এটাই হবে। আসলে না, পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন। সিলিকন কিন্তু ধাতু নয়, নিশ্চয় জানেন। লোহা, পারদ এগুলো ধাতু, কিন্তু সিলিকন ধাতু নয়।
সিলিকন একটা অপধাতু, মানে সিলিকন কখনো ধাতুর মতো বৈশিষ্ট্য আবার কখনো অধাতুর মতো বৈশিষ্ট্য বা আচরণ করে, এই জন্য সিলিকনকে বলা হয় অপধাতু। যেগুলো একই সাথে কি বলে ধাতু এবং অধাতু দুটির মতোই আচরণ করে বা দুটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে বলা হয় অপধাতু। তো সিলিকন হচ্ছে একটা অপধাতু যেটা পৃথিবী তৈরির প্রধান উপাদান। এবার আপনার মনে হইতে পারে যে কই সিলিকন আমি তো দেখি না। সিলিকন দেখেন, সিলিকন কি কি কাজে তো ব্যবহার করা হয় জানেন? সিলিকন দিয়ে কাঁচ তৈরি করা হয়, সিলিকন দিয়ে সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, ঠিক আছে? এই যে আপনি ফোন ইউজ করছেন, ল্যাপটপ, পিসি ইত্যাদি, ক্যামেরা ব্যবহার করছেন, ইলেকট্রনিক্স ডিভাইস যা ব্যবহার করছেন, এখানে কিন্তু সেমিকন্ডাক্টর আছে, চিপ আছে, এগুলো কিন্তু সিলিকন দিয়ে তৈরি হয়। সিলিকন ইউজ করার কারণে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরের একটা জায়গার নাম হচ্ছে সিলিকন ভ্যালি, যেখানে ফেসবুক, ইউটিউব, গুগল এদের সদর দপ্তর। এখন কথা হচ্ছে সিলিকন আপনি দেখেছেন, প্রচুর পরিমাণে দেখেছেন, বালি দেখছেন না? এই বালি মনে করেন যে সিলিকন এক ধরনের, ঠিক আছে? সিলিকা বালি থেকে কাঁচ তৈরি করা হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, মনে রাখবেন এগুলো। পরেরটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ কখনোই কোনো দেশের উপনিবেশ ছিল না? দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ কখনোই কোনো দেশের উপনিবেশ ছিল না? দেখেন, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, হ্যাঁ, মালয়েশিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া, এই সবগুলো দেশ হয় ব্রিটেনের দখলে ছিল, কিছু কিছু স্পেনের দখলে ছিল, নেদারল্যান্ডের দখলে ছিল, তারপরে হচ্ছে ফ্রান্সের দখলে ছিল। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি দেশ আছে যে দেশ কখনোই কারো দ্বারা শাসিত হয়নি, এই জন্যে এই দেশকে বলা হয় মুক্ত ভূমি। কি বলা হয়? মুক্ত ভূমি। মুক্ত ভূমি বলা হয় থাইল্যান্ডকে, কারণ থাইল্যান্ড কখনোই কোনো দেশের উপনিবেশ ছিল না। পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা প্রায় আসতে দেখা যায়। এরপরের প্রশ্নে যাব আমরা। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? কালাপানি, কালাপানি মানে কালো কালো পানি, ব্যাপারটা এরকম নয়। কালাপানি একটা নদী এবং একটা জায়গার নাম। হ্যাঁ, কালাপানি একটা নদীরও নাম, একটা জায়গারও নাম। মনে করেন একটা নদীর নাম কালাপানি, যেমন গঙ্গা, পদ্মা, তিস্তা, মাতামুহুরী, ফেনী, নাফ নদীর নাম, তেমনি কালাপানি একটি নদীর নাম। এই নদী নিয়ে বা এই জায়গা নিয়ে দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব আছে। হ্যাঁ, এই দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছুদিন আগে সে দেশে জেনজি বিদ্রোহে সরকারের পতন ঘটেছে। এই দেশটি হিমালয়ের পাদদেশে অবস্থিত, মানে ভারতের সাথে তার দ্বন্দ্ব। মূলত ওই দেশটির নাম কি সেটি বার করতে পারলেই আপনি সঠিক অ্যান্সার পাবেন। তাকে হিমালয়ের কন্যা বলা হয় এই দেশটিকে। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এটি ভারত এবং নেপাল। ভারত এবং নেপাল নিয়ে, নেপালের মধ্যে কালাপানি হচ্ছে দুটি একটি অমীমাংসিত ভূখণ্ড। যে 37তম বিসিএসে প্রশ্নটি এসেছে। গণচীনের প্রতিষ্ঠাতা কে? চীন থেকে প্রশ্ন আসবেই পরীক্ষায়। চীন, আপনি যদি পরীক্ষায় ভালো করতে যান তাহলে কয়েকটি দেশ সম্পর্কে অবশ্যই A to Z আপনাকে জানতে হবে, তার মধ্যে একটা চীন। ঠিক আছে, চীন সম্পর্কে অনেক প্রশ্ন আমার ঝুলিতে আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো পর্যায়ক্রমে আপনার সামনে আনবো। তো আজকে যেটি আছে সেটি হচ্ছে যে গণচীনের প্রতিষ্ঠাতা কে? অনেকেই এই প্রশ্নের ভুল করে এই দুইটা মধ্যে কনফিউশনে পড়েন যে সান ইয়াত সেন নাকি মাও সেতুং গণচীনের প্রতিষ্ঠাতা। দেখেন, আধুনিক চীন বা গণচীনে এই দুজন ব্যক্তিরই বিভিন্নভাবে অবদান আছে। চীনে রাজতন্ত্র চলেছিল বহু বছর ধরে। হান, কাং, নান, হুন ইত্যাদি বংশ চীন শাসন করেছে। তো ডক্টর সান ইয়াত সেন 1911 সালে চীনের রাজতন্ত্রের পতন ঘটান। কে? ডক্টর সান ইয়াত সেন। তাকে বলা হয় আধুনিক চীনের জনক। আধুনিক চীনের জনক কাকে বলা হয়? ডক্টর সান ইয়াত সেন 1911 সালে চীনের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে চীন
আধুনিক চীনের যাত্রা শুরু করেন, কিন্তু তার শাসন ব্যবস্থার বিরুদ্ধে একজন ব্যক্তি বিপ্লব করেন যার নাম হচ্ছে মাও সেতুং। তিনি 1949 সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে গণচীনের প্রতিষ্ঠা করেন। এই জন্যে আপনারা কি অ্যান্সার দিচ্ছেন? ক, মাও সেতুং। হ্যাঁ, যারা মাও সেতুং অ্যান্সার দিয়েছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। এর অ্যান্সার হচ্ছে মাও সেতুং। কিন্তু সান ইয়াতসেন সম্পর্কে এক্সট্রা তথ্য দিলাম, এটাও কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবেন। তাহলে অ্যান্সার হচ্ছে এটার মাও সেতুং। পরবর্তী প্রশ্ন, আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? আলেপ্পো শহর কোথায় অবস্থিত? আপনাকে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহর সম্পর্কেও আইডিয়া রাখতে হবে। আলেপ্পো শহরটি সিরিয়ায় অবস্থিত। আলেপ্পো ছাড়াও দামেস্ক, তারপরে হচ্ছে মসুল তো ইরাকের শহর। এরকম ইরাক, ইরান, সিরিয়া এই দেশগুলোর গুরুত্বপূর্ণ শহরগুলো জেনে রাখবেন, এগুলো প্রায় পরীক্ষায় আসে। 129 নম্বর প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? দেখেন, ইউরোপের দীর্ঘতম নদী মানে 7টি মহাদেশের দীর্ঘতম নদী, পাহাড়, পর্বত, লেক এগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। তো ইউরোপের দীর্ঘতম নদী কোনটি সেটি আপনাকে জানতে হবে। ইউরোপ মহাদেশে দীর্ঘতম নদী হচ্ছে ভলগা, ঠিক আছে? এটি রাশিয়ার ভলদাই পাহাড় থেকে উৎপন্ন। রাশিয়ার ভলদাই পাহাড় হতে উৎপন্ন হয়ে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে এই ভলগা নদী। এই জন্য একে ভলগা বলা হয়। এটি ইউরোপের দীর্ঘতম নদী এবং এটি রাশিয়ারও দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্যটাও একটু লিখে দিই, যদিও পরীক্ষায় দৈর্ঘ্য আসবে না। 3530 কিলোমিটার এই ভলগা নদীর দৈর্ঘ্য। তাহলে এটি ইউরোপের দীর্ঘতম নদী। আপনাকে যদি জিজ্ঞেস করি ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি, আপনি কি পারবেন? ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, এটা যদি প্রশ্ন হয় তাহলে কি পারবেন? একটু মনে মনে চেষ্টা করেন, এগুলো কিন্তু পর্যায়ক্রমে আসবে। আচ্ছা, 130 নম্বর প্রশ্ন, অটোমান সাম্রাজ্যের পতন ঘটে কত সালে? অটোমান বা ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে কত সালে? আপনারা অনেকেই আছেন এখানে যারা আর্তুগুল, দিরিলিস আর্তুগুল, তারপরে হচ্ছে সুলতান সুলেমান, তারপরে ওসমান, সুলতান মেহমেদ, এই তুর্কি সিরিয়ালগুলো দেখেছেন? আছেন নাকি কেউ এগুলো দেখেছেন? এই সিরিয়ালগুলো যেগুলোর নাম বললাম এগুলো দেখেছেন এমন কেউ কি আমার ক্লাসে আছেন? থাকলে একটু বলেন যে আছি বা দেখেছি। তো আপনারা এই সিরিয়ালে যে শক্তিশালী শাসক বা সুলতানদের দেখেন তারা আসলে ওসমানীয় সুলতান, এবং তাদের মধ্যে প্রথম ছিলেন আর্তুগুলের ছেলে যিনি ওসমান। তিনি 1299 সালে, সালটি ছিল 1299। এই 1299 সালে ওসমানীয় সাম্রাজ্যের সূত্রপাত করেন এবং দীর্ঘ 630 বছর এই বংশ মুসলিম বিশ্বের দীর্ঘতম সাম্রাজ্য হিসেবে পৃথিবীর বিশাল একটা অংশ শাসন করে। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিশাল অংশ ছিল ওসমানীয়দের অন্তর্গত। জি বলছেন সুমাইয়া, রুনা, ইয়াসমিন আক্তার মিম বলছেন জি। হ্যাঁ, নদী দানিউব এটা কি? কে প্রশ্ন করেছিলেন ভাই দানিউব কি? দেখেন, চাকরি পেতে হলে হয়তো অনেকেই একেবারে মানে নিউলি শুরু করেছেন, কিন্তু আপনার কিছু বিষয় আইডিয়া অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে চাকরি সবার জন্য না। চাকরিতে হাজার হাজার লাখ লাখ মানুষ পরীক্ষা দিবে, কিন্তু পাবে মাত্র হাতে গোনা কয়েকজন। আপনার যদি কিছু বিষয় একেবারেই অজ্ঞ থাকেন আপনি, তাহলে আসলে খুব মুশকিল আপনাকে তৈরি করা। এখন একটু কমন সেন্স আপনার খাটাতে হবে। একটু পরে আগের প্রশ্নে যাই।
এখানে আপনি যেই যেই প্রশ্ন করেন আপনাকে বলবো ভাই বা বোন আপনার কমন সেন্স কাজে লাগাতে হবে চাকরির পরীক্ষায় বা পরীক্ষায় গিয়ে। এখানে প্রশ্ন হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী কোনটি, তাহলে স্বাভাবিকভাবেই অপশনে যে নামগুলো আছে এগুলো নদীর নামই হবে। এটা কেন আপনার মাথায় খেললো না, এটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন এবং এই জায়গা থেকে ওভারকাম করার চেষ্টা করবেন। আমি আপনার ভালোর জন্য বলছি, ঠিক আছে? এটা গঠনমূলক সমালোচনা বা পরামর্শ বলতে পারেন। এখানে যেহেতু বলা আছে নদী কোনটি, তাহলে এখানে যে 4টি অপশন আছে আপনার কেন মনে হলো না যে এই 4টি নদীরই নাম? দানিউব কি, এই প্রশ্ন কেন মাথায় আসলো? সেদিনকে একজন জিজ্ঞেস করেছিলেন যে পাহাড় থেকে নদীর উৎপন্ন হয় কেমনে, এটা ওই সেম টাইপ অফ কোশ্চেন। হ্যাঁ, এরকম প্রশ্ন যদি থাকে তাহলে বুঝে নিতে হবে আপনি একেবারেই অনাড়ি। হ্যাঁ, অনাড়ি। চাকরির বাজারে নিজেকে উপযুক্ত করা বহু রাস্তা আপনার সামনে এখনো বাকি, নিজেকে তৈরি করতে হবে। আমি বলছি না যে প্রশ্ন করবেন না, কিন্তু মানে এমন কোনো প্রশ্ন মনে হয় করা উচিত হবে না যে, আমি তো সব কমেন্ট দেখতে পাচ্ছি না বা দেখি না, যেন আপনার আরেকজন, মানে ব্যাপারটা এরকম, এমন না যে প্রশ্ন করবেন না, জানার জন্য প্রশ্ন করবেন, বাট এমন কোনো প্রশ্ন করা মনে হয় উচিত হবে না যেটা নিয়ে কেউ হয়তো আপনার সঙ্গে মজা করবে, এমন যেন প্রশ্ন না হয়। তো দেখেন, একটু আমরা কমন সেন্স কাজে লাগাবো, ঠিক আছে? যাই হোক, ওসমানীয় সাম্রাজ্য যেটা 1299 সালে শুরু হয়েছিল, সেটা 1922 সালে লুজেন চুক্তির মাধ্যমে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লুজেন চুক্তির মাধ্যমে এই সাম্রাজ্যের পতন ঘটে এবং আধুনিক তুরস্কের জন্ম হয় মুস্তফা কামাল আতাতুর্কের হাত ধরে। এই টপিক নিয়ে হয়তো আরও প্রশ্ন পরবর্তীতে আসবে, তখন আরও বিস্তারিত আমরা জানতে পারবো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কয়টি? আমরা এর আগের ক্লাসে জেনেছি না জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য সম্পর্কে। এখন বলছে যে অস্থায়ী। একটু খেয়াল করব এইটাতে যে প্রশ্নে আমাকে কি বলেছে, স্থায়ী সদস্য নাকি অস্থায়ী সদস্য। এই একটা শব্দ পড়ার ভুলের কারণে আপনার কিন্তু ভুল অ্যান্সার হতে পারে। দেখেন, অস্থায়ী সদস্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য 10 জন, 5 জন হচ্ছে স্থায়ী সদস্য আর 10 জন হচ্ছে, 10টি দেশ হচ্ছে অস্থায়ী সদস্য। এরা এই 10 জন প্রতি 2 বছর পর পর চেঞ্জ হয়, মানে 2 বছরের জন্য নির্বাচিত হয়। জাতিসংঘের এই 10টি অস্থায়ী সদস্যর প্রত্যেকেই 2 বছরের জন্য নির্বাচিত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কয়জন তাহলে? 5টি স্থায়ী প্লাস 10টি অস্থায়ী। এই 5টি কি স্থায়ী আর এই 10টি হচ্ছে অস্থায়ী। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্যের সংখ্যা হচ্ছে 15টি। মনে থাকবে, প্রত্যেকটাই পরীক্ষায় আসে। পরেরটা, কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে আমি কিন্তু কন্টিনিউয়াসলি প্রশ্ন রাখছি, কারণ পৃথিবীতে যত আন্তর্জাতিক সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায় জাতিসংঘ, এরপরে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, আরব লীগ, ওআইসি, সার্ক, এগুলো আন্তর্জাতিক আঞ্চলিক, সার্ক, আসিয়ান, এই সংস্থাগুলো থেকে। তো ন্যাটো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, বুঝতেই পারছেন। এটাও ন্যাটো না, ইউরোপীয় ইউনিয়নের প্রশ্ন। ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা সম্পর্কে আমরা জেনেছি যে ইউরো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা, যেটা 1999 সালের 1 জানুয়ারি চালু হয়েছিল। রবার্ট মুন্ডেল যেটা তৈরি করেছিলেন। ইউরোপীয় ইউনিয়নের ভিসামুক্ত প্রবেশাধিকার সেনজেন চুক্তি সম্পর্কে আমরা একদিন পড়েছি। আজকে দেখেন, ইউরোপের যেহেতু ইউরো মুদ্রা আছে, তার মধ্যে একটা কেন্দ্রীয় ব্যাংকও আছে, সেটি হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। জার্মানির ফ্রাঙ্কফুর্ট নামক শহরে ইউরোপীয় ইউনিয়নের সেন্ট্রাল ব্যাংক অবস্থিত, মনে রাখবেন। পরের প্রশ্ন, অরবিস কি জিনিস? অরবিস কি? প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। অরবিস কি? 1988 সালে, মানে 1988 সালে কি কিসের অ্যান্সার দিয়েছেন? 1988 সালে এখানে যে কটা প্রশ্ন আমি নিলাম, 1988 কোনো সম্পর্ক নেই। 1999 সালে ইউরো চালু হয়। যদি 88 মনে রাখেন তাহলে ভুল করছেন। দেখেন, অরবিস এটা হচ্ছে একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল, যুক্তরাষ্ট্র ভিত্তিক।
ইউএসএ ভিত্তিক একটি উড়ন্ত চক্ষু হাসপাতালের নাম হচ্ছে অরবিস। তো হাসপাতাল আবার উড়ে যায় কেমনে? হাসপাতাল উড়ে যায় এভাবে যে এটি একটি বিমানের মধ্যে হাসপাতালের একটা চোখের হাসপাতালের যে ধরনের বোমারু বিমান, কে রে ভাই? রাকিব হোসেন বলছেন যে বোমারু বিমান, ইন্নালিল্লাহ। হ্যাঁ, বোমারু বিমান না, এটা হচ্ছে উড়ন্ত একটি চক্ষু হাসপাতাল। এটা বিমানের মধ্যেই একটা হাসপাতাল যেখানে চোখের চিকিৎসা করার যাবতীয় আধুনিক সরঞ্জামাদি এবং সুব্যবস্থা আছে। এই হাসপাতালটি আমেরিকার একটি বেসরকারি এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান। এটি বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশেও এসেছে, বিশ্বের বিভিন্ন দেশে উড়ে উড়ে গিয়ে মানুষদের চোখের চিকিৎসা করে থাকে। বাংলাদেশেও এরকম একটা হাসপাতাল আছে, ভাসমান হাসপাতাল। আপনারা কি জানেন বাংলাদেশের যে ভাসমান হাসপাতাল আছে তার নাম কি? বাংলাদেশে একটি ভাসমান হাসপাতাল আছে, সবাই অ্যান্সার দেন তো। বাংলাদেশের ভাসমান হাসপাতালের নাম কি? সবাই অ্যান্সার দিবেন। পরের প্রশ্ন, কার্টাগেনা প্রোটোকল কি? কার্টাগেনা প্রোটোকল হচ্ছে, মানে কার্টাগেনা প্রোটোকল কি? এটা কি জাতিসংঘের যুদ্ধ মোকাবিলা সংক্রান্ত চুক্তি, জাতিসংঘের শিশু বিষয়ক চুক্তি, জাতিসংঘের নারী অধিকার বিষয়ক চুক্তি, জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি? কোনটি? রেজিস্টার্ড নার্স সজীব, মাশাআল্লাহ। মানে সজীব যে নার্স এবং তিনি যে রেজিস্টার্ড, সেটি তার ফেসবুক আইডিরই নাম। খুবই সুন্দর, কিউট। এই সোনার তরী বলছেন, আল্লাহ, সোনার তরী। একজন বলছেন, মায়া বলছেন জিন তরী, না হয়তো লিখতে মানে টাইপিং মিস্টেক হয়েছে। ইমন হোসেন বলছেন জীবন তরী। যাক, রানী কুইন বলছেন সোনার তরী। সোনার তরী রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ এবং কবিতা। হ্যাঁ, সোনার তরী এই ভাসমান হাসপাতালের নাম নয়। সোনার তরী নয়, এটার নাম হচ্ছে জীবন তরী। যারা জীবন তরী লিখেছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। আর সোনার তরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, মনে আছে সেই কবিতার কথা? গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খরপরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। আরও আছে। তো এটি হচ্ছে সোনার তরী কবিতা। তো এই প্রশ্নের অ্যান্সার হয়তো অনেকেই মানে লেট করছেন দিতে, আমি একটু দ্রুত আগাই। জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। অনেকবার পরীক্ষায় এসেছে, আর অনেকবার ভবিষ্যতে আসবে। পরের প্রশ্ন, মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? সভ্যতা থেকে আমাদের কিছু প্রশ্নের ধারণা রাখতে হবে। সেটি হচ্ছে, তার মধ্যে একটি প্রশ্ন রেখেছি, মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? দেখেন, মেসোপটেমীয় প্রাচীন ইরাকের নাম। তো ইরাকে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 5000 অব্দে। বিশ্বের প্রাচীনতম সভ্যতা বলা হয় মেসোপটেমীয় সভ্যতাকে। এইবার এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল দজলা এবং ফোরাত নদীর তীরে, যাকে ব্রিটিশরা বা ইংরেজরা বা ওয়েস্টার্নরা বলে টাইগ্রিস এবং ইউফ্রেটিস। টাইগ্রিস মানে হচ্ছে দজলা, দজলা, আর ইউফ্রেটিস মানে হচ্ছে ফোরাত। ঠিক আছে, মনে রাখবেন। সামনে যাই। অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়েছে? অক্টোবর বিপ্লব, এর আগেও বলেছি, অক্টোবর বিপ্লব এর আরেকটা নাম হচ্ছে বলশেভিক বিপ্লব। বলশেভিক বিপ্লব এর আরেকটা নাম হচ্ছে রুশ বিপ্লব। রুশ বিপ্লব এটি হয়েছিল 1917 সালে। সুতরাং এটি হয়েছিল রাশিয়ায়। নাম চেঞ্জ করে দিয়েছে শুধু, মনে রাখবেন, নাম চেঞ্জ করলেও উত্তর ওইটাই হবে। খেলা থেকে প্রশ্ন, ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়েছিল? 1930, 31, 32 নাকি 29? আমি একটু দ্রুত উত্তরগুলো দিয়ে দিই। ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথম হয়েছিল 1930 সালে। হ্যাঁ, উরুগুয়েতে। কোথায়? উরুগুয়েতে। উরুগুয়ে দক্ষিণ আমেরিকার একটি দেশ। উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো কাছাকাছি দেশ। উরুগুয়েতে 1930 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল এবং উরুগুয়ে আর্জেন্টিনাকে হারিয়ে ওই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল। পরের প্রশ্ন, কসমিক ইয়ার বলতে কি বোঝায়? হ্যাঁ, ভূগোল থেকে প্রশ্ন, কসমিক ইয়ার বলতে কি বোঝায়?
কসমিক ইয়ার এটা কি সূর্যের নিজ অক্ষে আবর্তনকাল, পৃথিবীর নিজ অক্ষে আবর্তনকাল, নক্ষত্রের নিজ অক্ষে আবর্তনকাল, নাকি ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল? দেখেন অপশনগুলো কিন্তু খুবই কাছাকাছি এবং কনফিউজড হওয়া যাবে না। কসমিক ইয়ার মানে ছায়াপথ। ছায়াপথ হচ্ছে অসংখ্য নক্ষত্রে মিলে এক একটা ছায়াপথ তৈরি হয়। এই ছায়াপথগুলো নিজ অক্ষে এইখান থেকে শুরু করে ঘুরে আবার এইখানে আসতে যে সময় লাগায় তাকে বলা হয় কি কসমিক ইয়ার, যেটা ঘন্টা মিনিটে কাউন্ট করা সম্ভব নয়। এই চিন্তা, এই হিসাব মানুষের এই ছোট্ট ব্রেনে ধরবে না। তো এর নাম দেওয়া হয়েছে কসমিক ইয়ার। এটাকে বলা হয় ছায়াপথের নিজ অক্ষের আবর্তনকালকে। ঠিক আছে, পরেরটাতে যায়, মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর 1948 সালে। সালটি ছিল 1948 সাল। জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস প্রদান করেছিল 1948 সালের 10 ডিসেম্বর। এই জন্যে এই 1948 সালের 10 ডিসেম্বরকে বা 10 ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। তাহলে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1948 সালে। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? আজকের ক্লাসের শেষের প্রশ্ন প্রণালী থেকে। দেখেন এই প্রণালী থেকে প্রশ্ন আসেই, প্রচুর আসে। তো যে প্রণালীগুলো নিয়ে প্রচুর প্রশ্ন আসে তার মধ্যে একটি হচ্ছে এই প্রণালী, যেটা অ্যান্সার ভূমধ্যসাগর। এইটা হচ্ছে ভূমধ্যসাগর, এটা এশিয়া, এটা আফ্রিকা, এটা ইউরোপ। হ্যাঁ, এইখানে একটি প্রণালী আছে, এটা হচ্ছে ভূমধ্যসাগর। আর এইটা হচ্ছে বিশাল আটলান্টিক মহাসাগর। এটা কি বিশাল আটলান্টিক মহাসাগর। এখন প্রশ্ন হচ্ছে এই প্রণালীটার নাম কি? এখানে কিন্তু একটা প্রণালী আছে, এই প্রণালীটার আসলে নাম কি? এটাই প্রশ্ন। এই প্রণালীটার নাম কি? এই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, এই জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে আর ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে। তো অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এটার ক্লাসের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আজকের ক্লাস এ পর্যন্তই। আমি শাহিন স্যার বিদায় নেব। আজকে আমরা 140 পর্যন্ত প্রশ্নের সমাধান করলাম। এরপরে 141 থেকে পরবর্তী 35টি প্রশ্ন ইনশাল্লাহ আমরা পড়ব আগামী কিবার, আজকে শনিবার, তার মানে রবি সোমবার, আগামী সোমবার ঠিক সন্ধ্যা 6:30টায় ইনশাল্লাহ আমি শাহিন স্যার আবারও পরবর্তী 35টি প্রশ্ন নিয়ে আপনার সামনে হাজির হব। এর মধ্যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনি রিভিশন দিয়ে আয়ত্ত করবেন, একেবারে ঠোঁটস্থ মুখস্থ করবেন, নিজের নখ দর্পে নিয়ে আসবেন। ঠিক আছে, দর্পণ না, নখ দর্পে নিয়ে আসবেন। এবং বরাবরের মতোই একটু পরে অর্থাৎ রাত 8:30টার সময় আমাদের সামিউল স্যার আপনাদের জন্য কঠিন ম্যাথের সহজ সমাধান নিয়ে আপনার সামনে হাজির হবেন। সে ক্লাসে অবশ্যই সবাই থাকবেন এবং সবাই চেষ্টা করবেন নিজে নিজে ম্যাথগুলো সলভ করার, কারণ পরীক্ষার হলে সবচেয়ে বড় ভীতির নাম হচ্ছে ম্যাথ। সুতরাং কেউ ম্যাথ ক্লাস মিস করবেন না, সবাই সেই ক্লাসটি করবেন এবং সাধারণ জ্ঞানের এই ক্লাসটি আবারও প্রয়োজনে রিভিশন দেবেন। এবং শুধু সাধারণ জ্ঞান ম্যাথ নয়, প্রত্যেকটি ক্লাসই আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেকটি ক্লাসই আপনাকে ধাপে ধাপে সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেভাবেই ক্লাসগুলো সাজিয়েছি। তো আজকে আর কথা বলবো না, আমি শাহিন স্যার এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।